একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে যে বাংলা ছবি চলছে না, দর্শক দেখছে না, এটা হচ্ছে প্রথম একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে বিদেশ থেকে যখন প্রাইজ পেয়ে ছবিটি আসে তখন লোকে সেই ছবিটি দেখতে যায়। এটা এই বিষয়টা কি? ভালো কিছু পেলে লোকে দেখবে, কিন্তু চর্বিত চর্বণ বা প্রিটেনশাস, আমি আমি শব্দটা ইচ্ছে করে ব্যবহার করছি, যে একটা প্রিটেনশাস জিনিসপত্র লোকে আজকাল দেখতে চায় না বলেই আমার নিজের ধারণা। এই যে রাসবিহারী চত্বর, এই চত্বরে আপনি বাজে কথা বলে বা মিথ্যে কথা বলে পার পাবেন কর্পোরেশন ইলেকশনে? কাজ না করে ভোটে জিততে পারবেন? পারবেন। যে কারণে বিজেপির এক কেরালার এক বড় নেতা দাঁড়িয়ে বলে এখানে বিজেপি করা যাবে না, এখানে 110% শিক্ষিত এবং তারা ইংরেজিতে খবরের কাগজ পড়ে, এখানে ওইসব এসে বললে তারা বই পড়ে বলবে এই যে এটাই লেখা আছে বাবু, এইটা হচ্ছে ধর্ম। ওই যে লাইনটা লিখেছিলেন, মরবো দেখে বিশ্বজুড়ে যৌথ খামার, এই লাইনটা, এই লাইনটার জন্য আপনাকে কমিউনিস্ট হতে হবে? আমার তো মনে হয় না। দেখুন, আপনার 5000 বছরের ইতিহাসে, 7000 বছরের ইতিহাসে আপনি এমন কোনো সভ্যতার মধ্যে দিয়ে যাননি যেখানে একটা ভূখণ্ডের 95% মানুষ, যাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পেশা, সংস্কৃতি, তার জন্য সরকার ব্যবস্থা করতে পারে। তার থেকে 32 বছর আগে আইসল্যান্ডের সরকার ওই জমিটা নিয়েছিল চার্চ বানাবার জন্য। আচ্ছা, 6 ঘন্টার মধ্যে সরকারটা পড়ে গিয়েছিল। তোমার কাজ রাস্তা বানানো, হসপিটাল বানানো, ইউনিভার্সিটি বানানো, নতুন কলকারখানা বানানো, তুমি ধর্মের মধ্যে ঢুকেছো কেন? তো ধর্ম তোমার বিষয় নয়, সরকার। ফলত এই চার্চটা বানিয়েছে নাকি শুধু টুরিস্টরা। ভাই, আপনার 2500 বছরের ইতিহাস, সেটা হচ্ছে 3টে দল ছিল, শৈব, শাক্ত আর বৈষ্ণব। যে যখন যে রাজ্যকে দখল করতে গেছে সে রাজ্যে প্রথম ভেঙেছে মন্দিরটা, তার কারণ তার গর্ভগৃহে সব রত্নরাজি থাকতো, সেই কারণে মন্দির আগে ভাঙতে দেয় এবং একে অপরকে কচু কাটা করেছে। শৈবরা যখন শাক্তদের পেয়েছে কচু কাটা করেছে, বৈষ্ণবরা যখন আরেকটা রাজ্য আক্রমণ করতে গেছে কচু কাটা। এটা আপনার 2500 বছরের ইতিহাস। দাদা আপনি কেমন আছেন? এই মুহূর্ত পর্যন্ত ভালো আছি। আর এখন তোমার যে ছবিটা চলছে, এখনই বোধহয় হলে চলছে, মানিকবাবুর মেয়ে, সেটা নিয়ে শুরু করবো, সেটা সম্পর্কে একটু বলো। সবাই ছবিটা দেখুক। এটা একটা চলচ্চিত্র, সিনেমা। প্রত্যেকটা মাধ্যমের তো নিজস্ব ব্যাকরণ আছে। সিনেমার যে নিজস্ব ব্যাকরণ, সেই ব্যাকরণ, যেটা লিখিত ব্যাকরণ পাওয়া যায়, সেইটাই সিনেমা দেখলে বোঝা যাবে। এটা কোনো ওটিটি নয়, এটা কোনো সিরিয়াল নয়, এটা একটা সিনেমা এবং আদ্যন্ত প্রেমের ছবি। অনেকে ভাবছেন এগুলো বাবা 38টা ফেস্টিভ্যাল, পৃথিবীর শ্রেষ্ঠ ফেস্টিভ্যালগুলোতে গেছে, 14টা প্রাইজ পেয়েছে, নিশ্চয়ই এমন কিছু যা আমরা বুঝবই না। ওই কিছু কিছু কবিতা আছে দেখবেন, সে কবি ছাড়া আর কেউ বোঝে না। আচ্ছা, এরকম নয়, আদ্যন্ত প্রেমের একটা ছবি। একটা একলা মানুষ
তার মানে নিত্যদিন একঘেয়ে জীবনযাপন, তার মাঝখানে একটা ঘটনা ঘটে, তার সাথে মেঘের প্রেম হয়, ফলত সেই লোকটার জীবন পাল্টে যায়। এই সিনেমা। আচ্ছা, এইখানে একটা প্রথম একটা কথা আসে, সেটা হচ্ছে গিয়ে যে বাংলা ছবি চলছে না, দর্শক দেখছে না, এটা হচ্ছে প্রথম একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে বিদেশ থেকে যখন প্রাইজ পেয়ে ছবিটি আসে তখন লোকে সেই ছবিটি দেখতে যায়। এটা এই বিষয়টা কি? বিদেশ থেকে প্রাইজ পেয়ে ছবি এসেছে অনেকেরই, কিন্তু দেখেনি লোকে। কিছু বিদগ্ধ মানুষ তারা দেখতে গিয়েছিলেন, দেখেছেন, কিন্তু যেমন আজকে নিয়ে 5 দিন নন্দনে হাউসফুল, মানে নন্দন 2-তে হাউসফুল। যারা ছবিটা দেখতে যাচ্ছেন তাদের খুব পছন্দ হচ্ছে। আমি একটা কথা বললে বুঝতে পারবেন, আমি এটা সব জায়গাতেই বলছি, আপনাদের এখানেও বলছি। আমার যে সারথি বাইরে আছে, আমার গাড়ি চালান যিনি, আমাদের দলের একটি ছেলে আছে হাওড়ায় টোটো চালায়, আমাদের বেশ কিছু দিনের পুরনো বন্ধু, তার বাড়িতে কাজ করেন হাউসমেট, মাঝপথে আবার বেরিয়ে অন্য কাজও করে আবার ওই বাড়িতেই থাকেন। আচ্ছা, দিদি কিন্তু খবর কাগজ করতে পারেন। তো এরা 3 জন ছবিটা দেখেছে। আমার সারথি দ্বিতীয়বার দেখবে বলে অপেক্ষা করে বসেছিল। আচ্ছা, দেখেছে। সেই ছেলেটিও দ্বিতীয়বার দেখবে বলে অপেক্ষা করে বসেছিল, তাকে দেখানো হয়েছে। আর ললিতা, মানে এই আমাদের দীপ্তানুজদের বাড়ি, আমাকে ফোন করে আজ সকালবেলা সে বলেছে পরশুদিন দেখেছে। শোনো না, এই জায়গাটাতে কীরকম এটা কি করে হলো বলো তো? মানে সে 3 দিন ধরে ছবিটার সঙ্গে আছে। আমি এই কারণের জন্য কথাটা বলছি যে ওই যে ইন্টেলেকচুয়ালাইজেশন করা, এটা দরকার নেই। 3টে মানুষকে দেখলেই বোঝা যাবে যে ছবিটার কোনো তথাকথিত প্রবল বোধ আছে, এমন লোক ছাড়া কেউ কারোর মাথায় ঢুকবে না, বোদ্ধা মানুষ ছাড়া মাথায় ঢুকবে না, এরকম বিষয়ই নয়। আর এছাড়া এটা একটা চলচ্চিত্র এবং দেখতে 96 মিনিটের ছবি। আমি জীবনে কোনোদিন করিনি, এখন এসব করতে হচ্ছে, হল ভিজিট করতে হচ্ছে। তো আমি ওখানকার যিনি নন্দনের যিনি সিকিউরিটি আছেন বা তাদের আমি জিজ্ঞেস করছিলাম যে কত লোক বেরিয়ে যায় বা হিসি করতে যায়, বলে আশ্চর্য, যায় না কেউ। কারণ নন্দন 2-এর ওদিকের দরজাটা খুললে থাট করে দিনের আলো ঢুকে যাবে, কারণ যে সময় দিয়েছে 2:30-র সময়, ফলত ওদিক দিয়ে কেউ বেরোবে না, বেরোলে এদিক দিয়ে বেরোবে যেখানে ওরা বসে থাকে। বলছে কেউ বেরোয় না তো, এমনকি এই টয়লেটেও যায় না। তাই বলে আমরা এই 5 দিনে অন্তত দেখিনি কাউকে। এবার ইউজুয়ালি 2:30-র সময় নন্দনে যারা যে ছাত্রছাত্রীরাই মূলত দেখতে যায়, অল্প বয়সী ছেলেমেয়েরা দেখতে যায়, কিন্তু না, এখন আমরা গিয়ে বুঝতে পারছি সমস্ত বয়সের মানুষজনই যাচ্ছেন, তারা দেখছেন। আমাকে তো গতকালই একজন বললেন যে প্রথম দিন এসেছিলাম, আজকে এই আমার জামাই মেয়ে এদের নিয়ে এসছি। তো ফলত বাংলা ছবি ভালো ছবি হলে কই আমাদের এই ছবিটা কেন এত লোক হলো? এই যে অনির্বাণ বানালো এই বল্লভপুরের কথা কেন হলো? তার কারণ আপনার একটা গল্প থাকতে হবে,
সেই গল্পটা আপনার আমার জীবনের গল্পের মতো করে কিছু একটা হবে। বল্লভপুর রূপা তো তা একদমই না। মজার একটা গল্প, একটা ভূতের গল্প, মজার ভূতের গল্প। কেন দেখছিল? অর্থাৎ ভালো কিছু পেলে লোকে দেখবে, কিন্তু চর্বিত চর্বণ বা প্রিটেনশাস, আমি আমি শব্দটা ইচ্ছে করে ব্যবহার করছি, যে একটা প্রিটেনশাস জিনিসপত্র লোকে আজকাল দেখতে চায় না বলেই আমার নিজের ধারণা। কারণ সে তার কাছে দেখার এত অপশান আছে। আর একটা জিনিস আছে, পরে দেখে নিলে চলে। আমি যেমন এখন বুঝতে পারি না কেন লোকে আমাকে দুটো সিরিয়াল নিয়ে আমাকে বলছে। একটা সিরিয়াল কবে শেষ করে ফেলেছি, দুটো সিরিয়ালই কবে শেষ করে ফেলেছি, কিন্তু এখন হটস্টারে দেখে। ফলত বাংলা ছবি। এবার আর একটা ব্যাপার আছে, লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, নেটফ্লিক্স বা অ্যামাজন বাংলা ছবি দেখেছেন? আছে, একদম কম সংখ্যক, নিতেই চায় না। হ্যাঁ। কেন কপি নেবে? এমনকি যে সাউথ ইন্ডিয়ান ছবিটার কপি বম্বে করেছে, তার কপি করেছে আবার বাংলা। একদম। সেই ছবিটা নেবে কেন সে? কেন নেবে? কোনো দরকার নেই তো। ফলত আমার নিজের মনে হয় যে আমাদের যা সম্পদ আছে, আমি নাটকের লোক তো, আমি নাটকের মানুষ হিসেবেই আপনাকে বলছি, আমাদের যা নাটক আছে আজকে, যদি শুধু সেই নাটকগুলোকেই চিত্রায়িত করা যায়, 100টা সিনেমা হবে। এবং 100টা সিনেমার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তত 20 থেকে 25টা সিনেমা মানুষ বারবার দেখবে, কারণ মানুষের এটা নিজের গল্প। এইখানে আর একটা জিনিস যেটা আসছে, আমি দু একজনের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, বা তাদের যেটা বক্তব্য, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে গল্পগুলো দেখতে অভ্যস্ত, আমাদের রুটটা কেটে যাচ্ছে। মানে যারা সিনেমাতে পয়সাটা লাগাচ্ছে, যারা প্রডিউসার, তারা নেহাতি ব্যবসার জন্য আসছে, বা তারা বাংলার বাইরের ভিন্নভাষী, তাদের কাছে বাঙালি গল্প, বাঙালি সেন্টিমেন্ট, যেটা তাদের কাছে খুব একটা এসেনশিয়াল নয়। আমি আপনার সঙ্গে সহমত নই, একদম সহমত নই যে তার জন্যই এটা হচ্ছে। না, এটা আমি সহমত নই। বাংলা নাটক, মানে আমি সেই গিরিশবাবুর সময় থেকে বলছি, তখনও অবাঙালি প্রযোজকদের হাতে ছিল। আপনি গোল্ডেন পিরিয়ডের যে সিনেমা, আমরা যেটাকে বাংলা সিনেমা বলি, গোল্ডেন পিরিয়ডে অধিকাংশ অবাঙালি প্রযোজক ছিলেন। স্বয়ং সত্যজিৎ রায়ের প্রযোজক অবাঙালি। এটা কারণ নয়। আর প্রত্যেকটি প্রযোজকই চান তার পয়সাটা ফেরত পেতে, তারা ব্যবসা করতে আসছে একদম। সুতরাং পয়সা ফেরত না পাওয়াটা, বা একবার পেলেন, মানে সুদে ওই টাকাটা রেখে দিলে যতদিনের কাজ, তাতে যে সুদটা পাওয়া যেত, সেই সুদ সহ আসলটুকু তিনি পেয়ে গেছেন। বিষয়টা হয়ে গেছে সংস্কৃতি। দুটো জিনিস হয়েছে এই তথাকথিত ভুবনায়নের কারণে। একটা হচ্ছে লেখাপড়া বিষয়টা, তার প্রতি সম্মানের বিষয়টা, এটা এ দেশ বলে নয়, গোটা সাউথ ইস্ট এশিয়া থেকেই উবে গেছে। কারণ আপনার কাছে, বা আমি জানি না আপনার কাছে নাও হতে পারে, অন্যদের কাছে, পরিবার বা শিক্ষক বা বন্ধু, তার প্রতি যে মূল্যবোধ 2000 সালের পর থেকে টাকা তাকে রিপ্লেস করে দিয়েছে।
আজকে আপনি সফল কি সফল নয় সে, এটা আপনি টাকার ইয়েতে মাপছেন। আপনি যদি এখন বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত টাকা পেয়েছিলেন, এই আমি বলছি আমার বাড়িতে আমার এক দাদা আছেন, তিনি একদিন আমার বাড়িতে ঢুকে বইগুলোর দিকে তাকিয়ে বললেন, এগুলো কত টাকা দেবে। এইটা হচ্ছে এখনকার আজকের তারিখের তফাৎ। টাকা, পুঁজি প্রাথমিকভাবে যেটা নষ্ট করে সেটা হচ্ছে আপনার মানবিক বোধটা। মানবিকতা বলতে বোঝায় কিন্তু মানুষ তো আদতে গোষ্ঠীবদ্ধ জীব। এই তো সবে 5,000-7,000 বছরের সভ্যতা, তার আগে 1.5 লক্ষ বছরের সভ্যতা আছে। তো সেইটা পাড়া থেকে ভুলিয়ে দেওয়া হয়। আচ্ছা, 1.5 লক্ষ বছর ধরে যে মানুষ, মানে সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, তারা চাষ করেছে। এবং এখন একটা নতুন বই বেরিয়েছে এবং আরও কিছু বই বেরোচ্ছে যে আমাদের অনেক কিছু অজানা থাকছে, কারণ এখন নতুন নতুন যে এক্সক্যাভেশন হচ্ছে, খোঁড়া হচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে না, আমরা যেভাবে মানুষের সভ্যতার উদ্ভব এবং তার বিবর্তন জানতাম, তার থেকে অন্য রকমের উদ্ভব এবং বিবর্তনের কথা জানতে পারছি আস্তে আস্তে যত খোঁড়া বাড়ছে। তো 2000 সালের পর থেকে পুঁজি প্রথম যে জিনিসটা করে, এই মানবিক বোধ, অর্থাৎ আমি গোষ্ঠীবদ্ধ জীব, তো আমার ডিএনএ তাই বলে। হাতির ডিএনএ খুললে আপনি একই জিনিস পাবেন, গোষ্ঠীবদ্ধ জীব। বাঘের ডিএনএ খুললে তা পাবেন না, বা পোলার বিয়ারের ডিএনএ খুললে তা পাবেন না। তো তার প্রথম তাগিদটাই হচ্ছে আমার পাশের লোকটা ভালো আছে তো, সে কোনো বিপদে পড়ে নি তো, আমি আমার যে পরিচিত লোকটা সে কোনো বিপদে পড়েনি তো। আজকে আপনি যতই টাকা 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 করে করুন না কেন, এই রাস্তায় যদি আমাকে এক্ষুনি একটা গাড়ি ধাক্কা মেরে চলে যায়, রাস্তা দিয়ে যাওয়া অত্যন্ত ব্যস্ত সে, তবু সে দাঁড়িয়ে থেকে আমাকে একটা কোনো ট্যাক্সিতে তুলে দিয়ে ট্যাক্সিওয়ালাকে তার নাম্বার নিয়ে, এই তোর নাম্বার দে করে তারপর সে যায়। কেন যায়? ওই গোষ্ঠীবদ্ধতার ফল এটা। টাকা যতই সেই মানবিক বোধটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, মানুষের ইতিহাস তা বলে না। টাকা আজকে গাজায় প্রায় 50,000 শিশুকে মেরে ফেলছে, পুড়িয়ে মারছে, প্রায় 60,000-70,000-এর উপর মহিলাকে মেরেছে। 137টা দেশের মানুষ কিন্তু বাড়িতে বসে থাকেনি, মাত্র কয়েকটা অস্ত্র ব্যবসায়ী এবং তাদের বশংবদ সরকার, তারা পুরো ঘটনাটা ঘটিয়ে চলেছে। কিন্তু 137টা দেশের মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে, যে জাহাজ করে অস্ত্র আসবে সেই জাহাজের শিকলে নিজেকে বেঁধে ঝুলিয়ে দিয়েছে যে যদি পারো তাহলে আমাকে মেরে এই জাহাজ নিয়ে বেরো, থেকে শুরু করে পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে। পুঁজি পারেনি কিন্তু মানবিক বোধকে সরিয়ে দিতে, কিছু ক্ষেত্রে পেরেছে। তো আজকে আপনি যে প্রশ্নের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই প্রশ্নটার কিন্তু উত্তর ওইখানে লুকিয়ে আছে। সাংস্কৃতিক আধিপত্য কার, একদম, এবং তার পরিপূরক অবস্থায় কি রাজনৈতিক বাতাবরণ আছে না নেই? আপনি একটা ধরনের সংস্কৃতি নিয়ে চলছেন, অথচ আপনার রাজনৈতিক বাতাবরণটা সেটা নয়। একদম, আপনি একজন বাঙালি মানসিকতার লোক, সংস্কৃতির লোক, এদিকে রাজনৈতিক বাতাবরণটা উত্তরপ্রদেশে। মিলবে দুটো? মিলবে না তো। একদম। আর যত বেশি
আপনি স্কুল কলেজ বন্ধ করবেন, যত বেশি আপনি শুধুমাত্র কিছু পয়সাওয়ালা আর সদ্য পয়সা পেয়েছে যে কারণের জন্য তারা ভীষণ চায় এই ব্যবস্থাটাই থাকুক, এই মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত হয়েছে যারা, তারা চায় এই ব্যবস্থাটা থাকুক। মুচি মাথরের ছেলের পাশে আমার ছেলে গিয়ে বসবে, এই সরকারি স্কুলের যে ব্যবস্থাটা ছিল তার থেকে বার করে দিয়ে শ্রেণী চেতনা না, যে না আমার ছেলে এইখানে পড়ে। অথচ আপনি লক্ষ্য করে দেখবেন এই স্কুলের বাইরে একদল মা বসে থাকে, এরা সারাক্ষণ ধরে আমার মেয়ে এটা খাচ্ছে না, আমার মেয়ে, আমার ছেলে জানো তো এইটা করছে না, সেটা করছে না। একদিন গিয়ে জিজ্ঞেস করুন, ও দিদি শরীর নিয়ে তো ভাবছেন, মগজটা নিয়ে কবে ভাববেন? মগজটা যে ওইখানেই রয়ে যাচ্ছে। সারাক্ষণ তাকে বোঝাচ্ছেন, মানে আমরা তো জীবনে কোনোদিন টিফিন নিয়ে স্কুলে যেতে পারিনি, যে টিফিনে শুধুমাত্র আমার খাবার ছিল, জীবনে যেতে পারিনি। টিফিন পিরিয়ডে টিফিন বাক্স খোলা হবে, কার কোথায় কি আছে সব মিলেমিশে খাবে, না দিয়ে টিফিন খাচ্ছ, এ কোনোদিন হবে না। আমরা এই শিক্ষায় মানুষ হয়েছি। আর এখন আপনি টিফিন বক্সটা খুলে দেবেন তো শুধু তুমি, তুই, 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 এবং সবচাইতে ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে এরা খেলার সুযোগ পায় না, ফলত হারতে শেখে না। আর হারতে যদি আপনি জীবনে না শেখেন, তাহলে তো সামান্যতম আঘাতেই আপনি ভেঙে পড়ে যাবেন। একদমই তাই। এই জন্যই তো খেলাধুলোটা করতে হয়, যে আজকের খেলায় হারলাম, কাল জিতবো। এরা তো খেলাধুলোটা না করার কুফলটা বুঝতে পারছে না, যে হারতে শেখো, হারতে শিখলেই তবেই গিয়ে, তা না হলে এই প্রভাবটা থাকার তো কোনো মানে ছিল না, যে তুমি হারো 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 তবেই সেটা সাকসেসের প্রধান পিলার হয়ে দাঁড়াবে। এটা কেন তৈরি হয়েছে? এমনি এমনি তো তৈরি হয়নি। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, এবার এই ছোটো ফ্যামিলির জন্য মা, তা বাবা এবং দুটো বাচ্চা, ম্যাক্সিমাম তো এই নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে গিয়ে হচ্ছে বাঙালির দুটো, হ্যাঁ দুটো, এখন বোধহয় একটা না, ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে গিয়ে দ্বিতীয় বাচ্চা না হলে তাকে আমাদের কথা কাক বাঁজা, হ্যাঁ দুটো করে বাচ্চা তাদের থাকতেই হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের কথা বলছি এখানে, এবং একটা বাচ্চা খুব বড় জোর হলে দুটো, এই হালফিলাল 5-7 বছর 10 বছরের ট্রেন্ড এটা। এবং তারা বাবাও কিছু একটা কাজ না না, করছে, 24 বছরের ট্রেন। এই আবার বলছি 2000 সালটা, আচ্ছা 2000 সাল, হ্যাঁ 95-তে ভুবনায়ন শুরু হলো, হ্যাঁ তার 5 বছর বাদে একদম পুঁজি নেড়ে বসলো, এবং সে তার নিয়মগুলোকে বললো এইগুলো নিয়ম, আমার নিয়ম, যদি না থাকো ফুটে যাও, জঞ্জাল করে দেবে তাকে। হ্যাঁ, এবার বাবা মা দুজনেই বাইরে কাজ করছে, এবং অদ্ভুত যে বাচ্চাটার বয়স হয়তো 8 বছর, 7 বছর, 9 বছর, এরা বাবা মা দুজনেই কাজ করছে না হয়, তাহলে ভারতবর্ষের চেহারাটা অন্যরকম। মহিলারা কিছু কাজ করছেন হয়তো, না না, ভারতবর্ষের চেহারাটা সেই বাচ্চাগুলোর সঙ্গে আমি 2-1 জনের সঙ্গে কথা বলে, আমার দেখা 2-4 জন 5 জন বলছি না সময় পাচ্ছি না, তাই মাঠে খেলতে নিয়ে যাওয়া হয় না, ও তো স্কুলে যায়। তো এবং এমন স্কুল, যে স্কুল থেকে বলে দেওয়া হয় এই 7 জন টিচারের কাছেই পড়তে হবে, কেননা ওই স্কুল ওই 7 জন টিচারকে মাইনে দেয় না, তার বদলে বলে দেয় যে এই স্টুডেন্ট পাঠাচ্ছি, এবং 7টা বাচ্চার কাছে পড়ে। এবং সবচেয়ে মজার, এই আমরা তখন আমাদের
সত্যদার কোচিং নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম একটা সময়। আর এখন সেই সত্যদার কোচিং সর্বত্র দাঁড়িয়ে রয়েছে। স্কুলে তাহলে কি করানো হয়? তাহলে স্কুলে যাওয়ার দরকারটা কি? আমাকে বলুন, স্কুলে যাওয়ার দরকারটা কি? যদি সবটাই ওই টিচারগুলো পড়ান, তাহলে রবীন্দ্রনাথই ভালো ছিলেন। একদমই তাই। বাড়িতেই সবাই পড়বে, স্কুলে তাহলে যাবো কেন? স্কুলটা তৈরি হওয়ার পেছনে তো একটা কারণ ছিল। একদম। দুটো বাচ্চা একে অপরের সঙ্গে মিশবে, খেলবে, এবং তার থেকেও বড় কথা, সিলেবাসগুলো তৈরি হয়েছিল হচ্ছে মস্তিষ্কের বিকাশের জন্য। আর আজকের সিলেবাস তৈরি হচ্ছে কর্পোরেটের দাস কি করে বানানো যায় তার জন্য। এবার আপনি জাস্ট অনেকেই বলে ভূগোল কেন পড়ানো হবে, কি দরকার আছে ভূগোল পড়ানো? আরে ভাই, পৃথিবীটা জানবি না? একদম। ইতিহাস পড়ানোর কি দরকার আছে? অকারণে এইসব জিনিস পড়ানো হচ্ছে কেন স্কুলে? লক্ষ্য করে দেখবেন, এগুলো বলে শুধু কম্পিউটার, অঙ্ক আর বিজ্ঞানটা পড়াও, আর এদিকে পড়া হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। আর কি দরকার আছে এসব পড়ানো? ভুলভাল। সর্বত্রই আলোচনাটা চলছে। কারা চালাচ্ছে? এই যারা মনে করে দেউচা পাচামিটা যে পৃথিবীর যতগুলো রেইন ফরেস্ট আছে তার মধ্যে একটা, কিন্তু সেটার দরকার নেই। তার বদলে ওখানে একটা খোলা খনি, তার থেকে কয়লা উঠবে। যখন সারা বিশ্ব জুড়ে বলা হচ্ছে যে ফসিল বেসড যাবতীয় সব বন্ধ করা হোক, তখন আমাদের এখানে হাসদেও যে জঙ্গলটাকে, ওটা ভারতবর্ষের ফুসফুস হয়ে দাঁড়িয়েছিল, সেই জঙ্গলটাকে শুধুমাত্র বানিয়া তো শাসক, যে শাসক দল বসে আছে বানিয়া, যারা রবীন্দ্রনাথের ঘণ্টা ঘরে এসে ভেঙে দেয়, স্নাইপার দেখতে পাবে না বলে, তাদের কাছে কোনো সংস্কৃতি বা সাংস্কৃতিক ঐতিহ্য বলে কিচ্ছু নেই। যেমনভাবে দেউচা পাচামি নষ্ট করা হয়, এই যে জল, জঙ্গল, জমির অধিকার থেকে উচ্ছেদ করা, এবং বদলে কয়েকটা মাত্র লোক। প্রথম প্রশ্ন, এটি ইতিহাস আর ভূগোল পড়তে না দেওয়ার প্রথম প্রশ্ন, বা এই নতুন শিক্ষানীতিতে গণতন্ত্র কি পড়তে দেব না, ডারউইন তত্ত্ব পড়তে দেব না, এগুলোর পিছনে তো মানে না ভেবে কিছু করছে না, ভেবে করছে তো। এই কয়লাটা কার? কার কয়লা? আপনার ভূখণ্ডে দাঁড়িয়ে এই কয়লা কার? ভারতবর্ষের সকলে। একদম। এই লোকটাকে আমি খুব বড় জোর বলতে পারি, তুমি যন্ত্রপাতি দিয়ে তুলছো, তাহলে কোল ইন্ডিয়ার মতন একটা অত বড় সংস্থা তৈরি করা হয়েছিল কেন? ভারত সরকার তার নিজের ভূখণ্ডে নিজের এনার্জি তৈরি করার জন্য সে কয়লা তুলবে, সে গ্যাস তেল তুলবে, এবং পরিবেশকে মাথায় রেখে, ওটা নো গো জোন ছিল হাসদেও, নো গো জোন। আজ নয়, 73 সাল থেকে তার সম্পর্কে কেস চলছে, এবং সেটাকে যাকে বলা হতো মানে গন্ডোয়ালা ল্যান্ড বলা হতো, তাকে দুটো সবচেয়ে পাওয়ারফুল বুলডোজার এবং প্রায় মানে 3 ইঞ্চি মোটা চেন, মানে চেনের ইয়েগুলো হচ্ছে 3 ইঞ্চি মোটা, সেই দিয়ে জঙ্গলের এ মাথা থেকে ও মাথা, ঠিক যেমন জাল ফেলা হয় ঠিক তেমনি করে টানতে টানতে নিয়ে গেছে, এবং কয়েক লাখ গাছ নেই।
ওনাদের কি যায় আসে? এই তো একটা বিয়ে হলো, সারা বিশ্ব জুড়ে জিডি পড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় লিখছে যে দেশের 60% লোক 300 টাকাও পায় না, সে দেশে 5,000 কোটি টাকা বিয়ে হচ্ছে, এবং যে লোকটাই বিয়েটা দিচ্ছে সে 56,000 কোটি টাকা আমাদের টাকা অনাদায়ী ঋণ রেখে দিয়েছে ব্যাংকে, এবং সেই দেশের সরকার সে 16,00,000 কোটি টাকা এদের মকুব করেছে, বদলে সরকারে বসে আছে। এটা তো অবস্থা। আমি যখনই কেউ আমাকে কোনো কথা বলতে যায় আমি বলি যে 1 মিনিট, তোমার আইনসভায় 123টা লোক বসে আছে যারা দিনের বেলায় খুন করেছে, রেপ করেছে, ডাকাতি করেছে, তারা আইনসভায় বসে আছে। গণতন্ত্র নিয়ে বা অন্য কিছু নিয়ে কোনো কথা বলো না ভাই, এইটা তোমার দেশ। এই দেশে এগুলো নিয়ে কথা বলবে না, এগুলো নিয়ে শিল্পী ভাববে না, কারণ আমাদের একটা বড় মানে গন্ডগোল বলুন যাই বলুন, সেটা হচ্ছে আমরা তো গল্প বলি, মানুষের গল্প, একদম সুখ দুঃখ, প্রেম বিরহ, পাওয়া না পাওয়া, আমরা দারুণ গল্প বললাম, কিন্তু কেনটা বললাম, কেনটা বললেই কেন এরকমটা হলো। একটা ঘোষ দাসে বিয়ে হচ্ছে না, ঘোষ দাস বলছি আমি, হিন্দু মুসলমান বলছি না, একদম। আহমেদিয়ার সঙ্গে ইয়ের কোনোরকম জলচল নেই, হ্যাঁ। এবার এই ছেলে মেয়ে দুটো, তাদের বিয়ে হলো না, একটা মেয়ে বিষ খেয়ে মরে গেল, আর একটা ছেলে সে চলে গেল দুবাই, এবং সেখানে সে কাজ করতে করতে অমনোযোগী হয়ে 27 তলা থেকে পড়ে মরে গেল। দারুণ গল্প দেখালে, কেনটা বলবেন না? কেন ঘোষ দাসের বিয়ে হচ্ছে না? কোন সামাজিক ব্যবস্থার জন্য, কোন সামাজিক ব্যবস্থার জন্য ওই মেয়েটা বিষ খেল? প্রেমেরই গল্প বলছেন কিন্তু, একদম। কিন্তু ওই জন্য আর্টিকেল 15 হতে দেয় না। আর্টিকেল 15 বেশি হতে আরম্ভ করলে খুব বিপদ, তো খুবই বিপদ। কারণ এদেশের যারা রাজনৈতিক নেতা অ্যাক্রস দ্য পার্টি লাইনে বলছে, এরা দুটো জিনিস একদম চায় না, সেটা হচ্ছে দারিদ্র মোচন এবং উদ্বাস্তু ছাড়া এদের রাজনীতি করার কোনো জায়গাই নেই, জায়গাই নেই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝবেন। সেটা হলো যে এই যে রাসবিহারী চত্বর, এই চত্বরে আপনি বাজে কথা বলে বা মিথ্যে কথা বলে পার পাবেন কর্পোরেশন ইলেকশনে, কাজ না করে ভোটে জিততে পারবেন? যে কারণে বিজেপির কেরালার এক বড় নেতা দাঁড়িয়ে বলে এখানে বিজেপি করা যাবে না, এখানে 110% শিক্ষিত এবং তারা ইংরেজিতে খবরের কাগজ পড়ে, এখানে ওইসব এসে বললে তারা বই পড়ে বলবে এই যে এটাই লেখা আছে বাবু, এইটা হচ্ছে ধর্ম আর এইটা হচ্ছে তোমার, তুমি যা বলছো সেটা, তার মানে ওখানে করা যাবে না। করা যাবে ওই কর্ণাটক, সেখানেও শিক্ষার হার কিন্তু বেশি, কিন্তু ওই আবার শহরের মধ্যে সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গে করা যাবে। আপনি প্রকাশ্য জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত রাজনৈতিক নেতারা কত কথা বলেন, যে কথার সঙ্গে তিনি যখন দায়িত্বে যান একটাও ঘটে না। আপনার ডিক্লিয়ার রাজনৈতিক
চিন্তাধারা, সেটা হচ্ছে কমিউনিজম। সেটা ভুল করছেন। বলুন। মার্ক্সবাদটা জানেন তো, ওটা একটা শুরুর জায়গা। যেমন E=mc²টা একটা শুরুর জায়গা, একটা পরিণত হলো। তারপর তার থেকে মানে জিরোটা দরকার না, জিরো না পেলে আজ পৃথিবীতে এত কিছু হতো না, না কম্পিউটার হতো না, হ্যান ত্যান কিছু হতো। মার্ক্সবাদ তো এই জিরোটা, কিন্তু সে তো একা আসেনি, অনুষঙ্গ হিসেবে হেগেল এসছে। থেকে আপনি 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 ধরুন, এই যে মতুয়া, হরিচাঁদ আর গুরুচাঁদ, আপনি তাদের কাছে গেলে, তার শিষ্যত্ব চাইতে গেলে তিনি কি বলতেন? কোথায় থাকিস? অমুক জায়গায়। আমার শিষ্য হবি? হ্যাঁ, যা গ্রামে ফেরত যা, আগে গিয়ে একটা স্কুল বানা, একটা পুকুর কাট, আর মেয়েদের জন্য একটুখানি চান ঘরের ব্যবস্থা করতো, তারপর ফেরত আয়, তারপর আমি তোকে শিষ্যত্ব দেব। আপনি বিদ্যাসাগরের থেকে বড় কমিউনিস্ট কোথায় পাবেন? তো এই সবটা নিয়ে ভাবনা। এই কবিরের থেকে আপনি বড় কমিউনিস্ট বা লালনের থেকে আপনি বড় কমিউনিস্ট কোথায় পাবেন? ধর্মের যিনি গণতন্ত্রীকরণ করেছিলেন সেই শ্রী চৈতন্য যদি আপনার না পড়া থাকে, শ্রী চৈতন্য তো আপনাকে ওই বোধটা দিয়েছে। বিবেকানন্দ যদি আপনার জীবনে না আসতো, আপনি কোথায়, বেগম রোকেয়া না থাকলে কোথায় যেতেন আপনি? এরকম অজস্র নাম আছে যে নামগুলো নিয়ে একটা মতাদর্শ, যে মতাদর্শের মূল কথা হচ্ছে যে এই পৃথিবীতে যাবতীয় যা সম্পদ আছে তা প্রত্যেকটি লোকের, কারো একটা একার নয়, এবং সমভাবে বণ্টিত হবে। এবং এই পৃথিবীতে ওই তখনকার সুমন চট্টোপাধ্যায়, আজকে কবির সুমন, উনি একটু খেপে যান আমার ওপর, সুমন চট্টোপাধ্যায় বললি, ওই যে লাইনটা লিখেছিলেন, মরবো দেখে বিশ্বজুড়ে যৌথ খামার, এই লাইনটা, এই লাইনটার জন্য আপনাকে কমিউনিস্ট হতে হবে? আমার তো মনে হয় না। দেখুন, আপনার 5000 বছরের ইতিহাসে, 7000 বছরের ইতিহাসে আপনি এমন কোনো সভ্যতার মধ্যে দিয়ে যাননি যেখানে একটা ভূখণ্ডের 95% মানুষ, যাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, পেশা, সংস্কৃতি, তার জন্য সরকার ব্যবস্থা করতে পারে। সোভিয়েত ব্যবস্থা। আপনার 5000 বছরের, 7000 বছরের অভিজ্ঞতায় নেই যে একটা দেশের 95, আপনার অভিজ্ঞতাটা কি আছে? 12-14টা লোক ধনী, বাকিরা কিছু সেবা দাস, আর বাকিরা সব দরিদ্র। তা আপনার যদি সামনে একটা ইতিহাসের মধ্যে একটা উদাহরণ থাকে যে আরে হয়তো, আর আমাদের দেশে যদি জাত নিয়ে কথা বলা হয় যে এত জাত, হ্যান ত্যান, সোভিয়েতে কত জাত ছিল, চায়নায় কতগুলো জাত আছে, সেটা যদি একসঙ্গে থাকতে পেরে থাকে, ওই আবার বলছি, রাজনৈতিক বাতাবরণটা কি, রাজনীতির মূল লক্ষ্যটা কি, সেটা কি একটা ধনিক শ্রেণীর জন্য আমি শুধু ওদের হয়ে ব্যবস্থা করে দিতে এসেছি, নাকি আমি এই দেশটার বুকে যত মানুষ আছে তারা সবাই এই দেশের যা সম্পদ তার মালিক, এবং তারা নিজস্বভাবে সিদ্ধান্ত নেবে
এবং সেই শিক্ষা, সেই বাসস্থান, সেই স্বাস্থ্য এবং পেশা এবং সংস্কৃতির ব্যবস্থা তৈরি হয়। তা বলে কি আমরা সোভিয়েত থেকে শিক্ষা নিই না যে এক দেশ দেশীয় হলে কি ফল হয়, সেই শিক্ষাটাও তো পাই। এবং আমলাতন্ত্র তার মধ্যে তৈরি হলে, কারণ যেই দিন এই তথাকথিত পেরেস্ট্রয়িকা গ্লাসনস্ট নাম করে যেই দিন সোভিয়েত ভাঙা হলো, 92টা বিলিয়নার পাওয়া গেল। একটা সোভিয়েত ব্যবস্থায় 92টা বিলিয়নার কোথা থেকে এলো? আজকে আপনি চায়নায় তথাকথিত সমাজতন্ত্রের যে শর্ত, আকাশ মাটি জল কারণ না, সরকারের, অর্থাৎ তার মানে জনগণের, ঠিক আছে? আর সরকারের ওদের সরকার বলতে হচ্ছে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি। তারা কারা? সব অত্যন্ত বড় বড় সমস্ত শিল্পপতি, তারা বসে আছে, তারাই পলিট ব্যুরোতে বসে সিদ্ধান্ত নিচ্ছে, তারাই সেন্ট্রাল কমিটিতে বসে সিদ্ধান্ত নিচ্ছে। অথচ আপনি বাইরে সমাজতন্ত্রের চেহারা দেখতে পাচ্ছেন, আকাশ মাটি জল কারণ না, কেউ, এটা সব সরকারের। এবং যে ব্যবস্থা আছে, যে আপনি চায়না গেছেন, আমি 2বার যাওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি যখন ওপরে থাকবেন দেখবেন পুরো দেশটা সবুজ, সোম থেকে শুক্র আপনি বুঝতেই পারবেন না যেটা পৃথিবীর মানে এখন দ্বিতীয়। আমি যখন গিয়েছিলাম তখন তারা প্রথম জনবহুল দেশ। এবং ভেতরে ভেতরে ভয়ঙ্কর রকমভাবে এই তথাকথিত কর্পোরেট ব্যবস্থা থেকে শুরু করে সব চলছে। অথচ ওরা একটা অদ্ভুত এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যে যেখান থেকে দাঁড়িয়ে আপনি খুব সরাসরি বলতে পারছেন না যে এটা কর্পোরেট ব্যবস্থা, আবার সরাসরিও আপনি বলতে পারছেন না এটা সমাজতান্ত্রিক ব্যবস্থা। সারা বিশ্ব কিনে ফেলেছে। আমার একটা সৌভাগ্য হয়েছিল মেরুজ্যোতি দেখার জন্য, এই আমাদের কি বলে আইসল্যান্ড থেকে ফিনল্যান্ড পর্যন্ত দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম। নরওয়ের মাইলের পর মাইল চার্চ বন্ধ, বিক্রি হয়ে গেছে ব্যক্তিগত লোকের কাছে। মানে একটা চার্চ কিনেছে 4টে লোক। আমি আইসল্যান্ডের রেইকেভিকে একটা কফি শপে কফি খেতে ঢুকেছিলাম। তো কফি যিনি সার্ভ করছেন তিনি ফাদার। দেখেই আমার মাথায় চাটাকুন করে উঠেছে, একে ধরতে হবে। সুযোগও পেয়ে গেলাম। তিনি পিছনে গিয়ে সিগারেট খেতে গেছেন, আমিও সিগারেট খেতে গেছি, তাকে ধরলাম। এ কি, আপনি ফাদার? চার্চের পয়সায় তো আপনার মানে চার্চ তো মাইনে দেয়? বলে না না, খুব কম মাইনে দেয়, কারণ এখানে মরলেও কেউ চার্চে যায় না, বিয়ে করতেও যায় না, ব্যাপটাইজ করতে যায় না। মানে এত কম সংখ্যক মানুষ আসে যে চার্চ বলেছে তোমার তো প্রায় কোনো কাজ নেই, তো তোমার মাইনেটাও এরকম কমিয়ে দিলাম। আমি বললাম যে কেন? পরে দেখলাম এটা কেইনসিয়ান থিওরিতে চলে। তো অর্থাৎ কিনা ওদের দেশের প্রত্যেকটি নাগরিকের পেনশন আছে। গোড়ার থেকে বিজ্ঞানটা একটা প্রাথমিক জিনিস পড়ে, এবং কাজের যে সুবিধে, পড়াশুনো শেষ করে কাজের যে সুবিধে, সেটাও তৈরি করা আছে। ওরা যে গ্যাসটা বেচে পৃথিবীতে, এবং যে সমস্ত বড় বড় কোম্পানি বেচে, তাদের ট্যাক্সটা নেয়, সেই টাকায় জনকল্যাণ করে। এবার দেখুন, তাহলে প্রথম জিনিসটা কি হলো? আপনার জীবনে অনিশ্চয়তাটা চলে গেল। এবার অনিশ্চয়তার আরেক নাম হচ্ছে ভূত আর ভগবান। তো এই দুটো যখন আপনার নেই, তখন ওই দুজনের কাছে যাবো কেন? না ভূতের কাছে যাবো, না ভগবানের কাছে যাবো।
এবং ওখানকার ইয়াং ছেলেমেয়েরা বলেছে, ইউ ডোন্ট বিলিভ ইন রিলিজিয়ান, দ্য অনলি রিলিজিয়ান ইজ হিউম্যানিটি। এবং আমি শুধু একটা দেশে শুনছি না, কিন্তু আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সেখানকার ইয়াং ছেলেমেয়েরা বলছে। আর আমি একটা রেইকেভিক, মানে যেখানে ছিল আর কি আইসল্যান্ডের রাজধানী, সেখানে গিয়ে আমি এত জোরে জোরে একটা চার্চ দেখাতে নিয়ে গিয়েছিল, এত জোরে জোরে হেসে ফেলেছিলাম। প্রায় 100-3 লোক তখন চত্বরে, সবাই আমার দিকে তাকাচ্ছে, আর বাকি লোকজন করছো, আমি পাগলের মতন হাসছি। সে ইনসিডেন্ট দেখি। আমরা যে বছর গিয়েছিলাম 2016 কিংবা 17, আচ্ছা, সে বছর তার থেকে 32 বছর আগে আইসল্যান্ডের সরকার ওই জমিটা নিয়েছিল চার্চ বানাবার জন্য। আচ্ছা, 6 ঘন্টার মধ্যে সরকারটা পড়ে গিয়েছিল। তোমার কাজ রাস্তা বানানো, হসপিটাল বানানো, ইউনিভার্সিটি বানানো, নতুন কলকারখানা বানানো, তুমি ধর্মের মধ্যে ঢুকেছো কেন? তো ধর্ম তোমার বিষয় নয়, সরকার। ফলত এই চার্চটা বানিয়েছে নাকি শুধু টুরিস্টরা। আচ্ছা, এটা শুনে আমি বলি, কি বোকার দল, আয় আমার দেশে আয়। এত জোরে জোরে এসেছি, আরে আমার দেশে আয়, শিখে যা কাকে বলে। একটা বট গাছের তলায় একটা পাথর ফেলে কি করে সেটাকে দিয়ে 1 ঘন্টায় মন্দির পরে হয়ে যেতে পারে। পরে সেটা একটা শ্বেত পাথরের ইয়ে হয়ে যায়। আর কাকে কিভাবে ধর্ম ব্যবসা করতে হয় আমার দেশে এসে শিখে যা। তোরা করেছিস একটা সময়, ঠিক আছে, লুট, চূড়ান্ত লুট। এই ক্রিশ্চিয়ানিটি, মানে এই পোপের নামে চূড়ান্ত লুট করে বেরিয়েছে সারা বিশ্ব জুড়ে। সেটা তো হয়নি। এবার আপনি কাকে, এই যে ইতিহাসটা পড়ানো বন্ধ করে দিলে আপনি কাকে বোঝাবেন? ভাই আপনার 2500 বছরের ইতিহাস, সেটা হচ্ছে 3টে দল ছিল, শৈব, শাক্ত আর বৈষ্ণব। যে যখন যে রাজ্যকে দখল করতে গেছে, সে রাজ্যে প্রথম ভেঙেছে মন্দিরটা। তার কারণ তার গর্ভগৃহে সব রত্নরাজি থাকতো, সেই কারণে মন্দির আগে ভাঙতে দেয়। এবং একে অপরকে কচু কাটা করেছে। শৈবরা যখন শাক্তদের পেয়েছে, কচু কাটা করেছে। বৈষ্ণবরা যখন আরেকটা রাজ্য আক্রমণ করতে গেছে, কচু কাটা। এটা আপনার 2500 বছরের ইতিহাস। আপনি হঠাৎ মোগলরা এলো বলে এসব কোনো লাভ নেই, ইতিহাসটা দেখুন। একদম। আর আজকে বাবরের ইয়ে যখন পাওয়া যাচ্ছে, যখন দলিল পাওয়া যাচ্ছে, তখন কি দেখা যাচ্ছে, তার ছেলেকে কি লিখে যাচ্ছে, বলছে এ দেশটা আমাদের মতো নয়, এ দেশটায় তোমাকে অনেক ধৈর্য ধরে অন্যের কথা শুনে এবং তার থেকে যুক্তিযুক্ত অংশকে মেনে নিয়ে এদেশে শাসন চালাতে হবে। তারা কি ফিরে গিয়েছিল নাকি নিজের বাড়ি লুট করে এই ব্রিটিশদের মতো? যায়নি তো। এখানে এসে এখানকার হয়েছে, তার বাড়িটা এখানে হয়েছে, বংশ পরম্পরায়। তার আপনি আর একটা জিনিস, পাকিস্তান প্রস্তাব যখন হয়, যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে, সবচেয়ে বেশি মানে অসমর্থন জানিয়েছিল কারা? মুসলমান। তার কারণ প্রথম যে কথাটা বলেছিল, আমার দাদুর মাজারটা নিয়ে যেতে পারবো, জমিটা নিয়ে যেতে পারবো, ওখানে কি পাকিস্তান পাকিস্তান করছে? কোত্থেকে এলো পাকিস্তান? যে আপনারা লক্ষ্য করে দেখবেন এখনো বলে দেশের বাড়ি। হ্যাঁ, দেশের বাড়ি। কেন বলে? কারণ ওইটা হচ্ছে তার রুট, তার রুট, ওটাই তার দেশ। ওই গ্রামটা তার দেশ, ওটা তার রুট। এত লোক আমেরিকায় গিয়ে আমেরিকান সরকার জমি দিলেন ওই উডস্টকের পর। আমাদের মানে যারা ঈশ্বর আর কি, সঙ্গীতের জগতের ঈশ্বর, তারা ওখানে গ্রহণ করলেন, একজন করলেন না।
তার নাম হচ্ছে বিসমিল্লাহ খান। তিনি বললেন গঙ্গাটা তুমি কোথায় পাবে? গঙ্গাটা নিয়ে না দশার সমেত ঘাটটা, ওটা কি করে যাবে ওখানে? ওখানে যাব না। যার বাড়িতে ঢোকার পর মানে ওনার বাড়ির উঠোনটার একটু ওদিকে ডান হাতে একটা শ্বেত পাথরের সরস্বতী মূর্তি, যেখানে তার পাশে বসে উনি রেওয়াজ করতেন। এই দেশে দাঙ্গা লাগানো সম্ভব? আমি আপনাকে আরো একটা কথা বলছি, এই যে বারুইপুরের রাজবাড়ি দেখেন, এর একটা নিয়ম ছিল। মুসলমান ছেলেরা গড়িয়ার মোড় থেকে এমন একটা সময় কাঁধে করে এই সমস্ত প্রতিমা নিয়ে যাবে, যখন সন্ধেবেলা ওই রাজবাড়ির মাঠে নামাবে তখন আজান হবে। আচ্ছা। এবং যখন নাবিয়ে দাঁড় করাবে, ওই আজান শেষ হয়ে গেলেই পুরোহিত সেটাকে মন্ত্র পড়ে পুজো করবে। এই দেশে দাঙ্গা লাগানো সম্ভব? আপনি এই যে ইয়ের মোড়টা, আনোয়ার শাহ রোডের মোড়টা, হ্যাঁ, 4 ফিট দূরত্ব তো একটা মন্দির আর একটা মসজিদের মধ্যে, একদম আরো কম হতে পারে। মাজারের মধ্যে। এই আবার বলছি, রাজনৈতিক বাতাবরণ, যেটা আপনি আজকে ইসরায়েলে গেলে জেরুজালেমের একটা দিক অ্যারাবিক, একটা দিক খ্রিশ্চান। আপনি টার্কিতে গেলে একটা দিক ইউরোপ আর একটা দিক ইসলাম। রাজনৈতিক পরিমণ্ডলটা কি অবস্থায় আছে তার উপর আপনার সাংস্কৃতিক আধিপত্যটা নির্ভর করে। সুতরাং বাংলা ছবি চলবে কি চলবে না, 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে, বিজ্ঞানে সিট 80টা 70টা করে সিট খালি পড়ে থাকছে কলেজে, অথচ বেসরকারিতে লোকে সিট পাচ্ছে না। সরকারি কলেজের 70,000 টাকা 80,000 টাকা মাইনে নিয়ে বেসরকারি কলেজে প্রফেসররা পড়াতে চলে যাচ্ছেন, ওই সময় আসছেন না। এইতে যদি আপনার পরিমণ্ডল হয় তাহলে সেই রকম বাংলা ছবি হবে। তার মধ্যে মানিকবাবুর মেঘ, এটা হওয়ার কারা করল? লিটল ল্যাম্প। তারা আজ পর্যন্ত যতগুলো ছবি করেছে, কোনো একটা ছবিকে দেখিয়ে বলতে পারবেন এটা ব্যবসা করার জন্য করেছে? এই হুইসপার্স সাইলেন্স বলে একটা ছবি করেছে, আপনি ছবিটা দেখলে প্রথমেই বুঝবেন যে এটা ব্যবসা করার জন্য কোনোদিন ভাবতেই পারে না কেউ। মানিকবাবুর মেঘও ব্যবসা করার জন্য ছবিটা করেনি। ছবিটার মেরিট, ছবিটার ভাবনা, ছবিটার আঙ্গিক, এইটা ভেবে ওরা সিনেমাটা বানায়। এবার এই ধরনের সিনেমা বানাতে গেলে লিটল ল্যাম্বের মতো প্রডিউসারও চাই, বৌধায়ন মুখার্জি, মোনালিসা মুখার্জির মতন প্রডিউসার চাই, যারা কোনোদিন প্রডিউসার নয়। আমি মোনালিসাকে দেখিনি কখনো বসে থাকতে, পায়ের উপর থাকে না 1.5 কেজি বাটখারা বেশ লাগিয়ে, হ্যাঁ সব ঠিক আছে ছেলেটা করে, আর তারপর ডাকা। মানে আমি যে কারণে পারিনি আর কি, আমাকে একটি চরিত্রের জন্য নিয়ে যাওয়া হলো, সেখানে প্রডিউসার এক মুখ পান পরাগ নিয়ে বসে আছেন, তাকে বলা হলো এই চরিত্রের জন্য এই লোক, হ্যাঁ চলেগা, হ্যাঁ নেক্সট। আমি বেরিয়ে এসে বলেছি আমি করবো, সরি এরকম করো না, না আমি করবো না। এই লোকটা কে? দিয়ে মানে একজন মানুষ ছেড়ে দিত, শিল্পীর সঙ্গে এই কি মানে কি গরু ছাগল দেখছে নাকি হাটে এসে বসে? এ তো 2 দিন বাদে বলবে দেখে ঘুমো, হ্যাঁ হ্যাঁ চলেগা চলো, 2 দিন বাদে 3 বাদ করবে। আমি ইয়েতে দেখেছিলাম বম্বেতে, ট্রাকে করে নিয়ে এসছে ওই
ওই যাদেরকে আমরা জুনিয়র হ্যাঁ আর্টিস্ট ক্রাউড বলি বা জুনিয়র Junior আর্টিস্ট artist বলি। ট্রাকে করে নিয়ে এসে উতার 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 দাঁড় করা হলো, 3টে অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ইধার চল বাহার, এরকম করে কথা এটা বলছে। চলবে, একে চলবে না, একে চলবে হ্যাঁ একে এরকম কথা বলছে। ঠিক মনে হচ্ছে পুষ্করের উটের বাজার বা গরু ছাগলের বাজার চলছে কোথায়। আমি আপনাকে প্রথম যে কোশ্চেনটা করেছিলাম, আমি যেখান থেকে শুরুটা হলো এই বাঙালি নন বাঙালি এই জিনিসটা নিয়ে না, 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 অবাঙালি বাঙালি নয়, সেই প্রডিউসারই কিন্তু, আমি বলছি আমি যে প্রডিউসার থেকে আমার সঙ্গে এভাবে ব্যবহার করেছিলেন, সেই প্রডিউসারই কিন্তু এমন অনেক ছবি করেছেন যেটার ব্যবসা না হওয়ার সম্ভাবনা ছিল। না, আমার বক্তব্যটা আমি একটা অন্য জায়গা থেকে দেখার জিনিসটা চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একজন ডিরেক্টর, সে ছবিটা প্রথম তো সে দেখতে পায়, তারপরে একজন রাইটারকে জোড়ে, তার সঙ্গে একজন ক্যামেরাম্যান এলেন, মানে ডিওপি আমরা যাকে বলি, সে এলো, অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই এলো। এখন যেটা হচ্ছে সে একটা 100টা লোক নিয়ে একটা ছবি ভাবলো। ফলে কিছু প্রডিউসার, মানে আমি সবার কথা বলছি না, কিছু ইন্ডিভিজুয়াল প্রডিউসার হতে পারেন বা তারা এটা চলবে না, এটা চলে না আজকে, এখানে তুমি একটা গান, এর একটা গান গাওয়া লাগিয়ে দাও, এটা একে বাদ দিয়ে দাও, এর ইউটিউব মানে এর টুইটারের ফলোয়ার আছে এত বেশি, তাহলে একে নিয়ে নাও তুমি, এটা দিয়ে এটা রিপ্লেস করে দাও, এটা আজকাল খায় না। ফলে ছবিটা দাঁড়াচ্ছে একটা 9 দিনের 10 দিনের, এই যে একটা সে হয়তো এত বড় একটা ভেবে এসেছিল, সেটা এতটুকু একটা এসে দাঁড়িয়েছে। আবার বলছি সেই বক্তব্যটাই এটা ওরা করছেন না, পুঁজি করে, এটা পুঁজি করে, এবং সেই পুঁজিটা লগ্নি পুঁজি নয়। হলিউডে তো লগ্নি পুঁজি আছে। আপনি বিশ্বজুড়ে যে অসাধারণ সমস্ত ব্রডওয়ে থিয়েটার দেখেন, কারা চালায়? সনি কর্পোরেশন চালায়, না তো কর্পোরেটরা চালায়। পুঁজির ভাগ আছে। ওই যে আজকে সকালবেলায় তসলিমা নাসরিনের একটা লেখা পড়ছিলাম না, যে ওদের দেশের, মানে আমি বলছি এই ইউরোপ আমেরিকার যারা ধনকুবের, তারা তাদের 40% টাকা বা 45% টাকা ব্যয় করেন এই যাকে বলে হচ্ছে বেসরকারি জায়গা। কিন্তু কোথায় ব্যয় করেন? একটা ল্যাবরেটরিতে ব্যয় করেন, একটা কলেজে ব্যয় করেন, একটা খেলার জায়গায় ব্যয় করেন, নাটকে করেন, সিনেমায় করেন। আর আমাদের এখানকার ধনকুবেররা সেটা করেন মন্দিরে, মসজিদে, কোনো ওই মায়ের নামে চ্যারিটিতে। দুটো তফাৎ আছে তো একদম। এবং আজকের তারিখে ধরে নিন আমাদের দেশে তথা পৃথিবীতে অনেক শিল্পী যারা প্রতিষ্ঠিত হয়েছেন পৃথিবীর বুকে, দেশের বুকে, তারা ফোর্ড ফাউন্ডেশনের টাকায় পেয়েছেন। তা এই ফোর্ড ফাউন্ডেশন তারা বিভিন্ন ধরনের শিল্পীদের উৎসাহিত করে। এটাই আপনার উত্তর, যে ওই আবার বললাম সাংস্কৃতিক আধিপত্য কার এবং রাজনৈতিক বাতাবরণটা কোন রাজনৈতিক বাতাবরণে ওই সাংস্কৃতিক আধিপত্যটা কাজ করছে তার উপর। এবার আমায় যেতে হবে, আমার রিহার্সাল আছে। তো সবাইকে তোমার ছবিটা দেখার জন্য হ্যাঁ, আমি আপনাদের জোড়হাত করে মিনতি করছি, আপনারা মানিকবাবুর মেঘ হলে গিয়ে দেখুন প্লিজ। আবার বলছি, এটা অত্যন্ত প্রেমের ছবি, এখানে কোনো বুদ্ধির মানে বেড়াজাল তৈরি করা হয়নি, কিছু হয়নি। এটা একটা অত্যন্ত প্রেমের ছবি। প্লিজ আসুন, দেখুন, অন্যদের দেখতে উৎসাহিত করুন, তাহলে ছবিটার সার্থকতা।